ব্রেকিং নিউজ, জেলের মধ্যে খুন হল 7 কয়েদি। পুলিশ জানায় ওই বন্দি জেলে ছিল 8 জন কয়েদি, যার মধ্যে রুদ্র নামের এক কয়েদি 3 দিন হল সে জেলে আসছে। আশঙ্কা করা হচ্ছে রুদ্র নামের সে কয়েদি বাকি 7 জনকে মেরে জেল থেকে পালিয়েছে। মাত্র 3 দিনের মাথায় এমন নিখুঁত মার্ডার করা দেখে সবার মনে জন্ম হল একটাই কথা, প্ল্যান করে কয়েদিগুলোকে খুন করে নাই তো। আরও জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। এতক্ষণ ছিলাম আমি লামিয়া ইসলাম আপনাদের সাথে। লামিয়া সংবাদ শেষ করে টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিতে নিতে বলল, আজকাল কি যুগ এলো, জেলের ভিতরেও আসামিকে খুন করে চলে যায় অন্য আসামি। পাশে বসে থাকা একজন সিনিয়র সাংবাদিক লামিয়াকে বলল, আমাদের কাজ হচ্ছে এখন এই ঘটনাটা কিভাবে হলো, রুদ্র নামের কয়েদি করলো না অন্য কেউ, নাকি পুলিশ নিজের এই ঘটনা সাজিয়ে আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা এটা করতে পারি তো আমাদের চ্যানেল অনেক ওপরে উঠে যাবে। কথাগুলো শুনে মাথা নেড়ে হ্যাঁ জানান দিল। সেইদিকে জেল থেকে 7 কয়েদিকে মেরে ফেলায় বর্তমান এমপি চিন্তায় পড়ে গেল। যে কয়েদিগুলো মারা গেছে তারা ছিল বর্তমান এমপির খুব কাছের মানুষ। ওই যে কথাই আছে না, রাজনৈতিক কারণে কিছু খারাপ মানুষকেও পাশে রাখতে হয় যাতে স্বার্থ হাসিল করতে সুবিধা হয়। ঠিক এই কারণে বর্তমান এমপি সায়েম সাহেবের কয়েদিগুলোকে পাশে রেখেছিল। দরকার হলে কয়েদিগুলোকে সাময়িক সময়ের জন্য বের করে নিজের স্বার্থ অনায়াসে হাসিল করতে পারে সায়েম। কিন্তু এখন কি হবে? জেলের বাইরে যেমন এমপির জন্য কাজ করত কয়েদিগুলো, ভেতরেও তেমন কাজ করত। জেলের ভেতরে থাকা বড়লোকের ছেলেদের মাদকদ্রব্যর ব্যবস্থা করে দিত এই কয়েদিগুলো। এখন আর কেউ রইল না এমপির জন্য জীবন নিতে কিংবা দিতে পারা এমন লোক। এমপি বসে বসে ভাবছে এখন কি করে আবারও সব কিছু আগের মতো পরিচালনা করা যায়। এমপির ফোন বেজে উঠল। ওপাশ থেকে কেউ একজন বলল, কিরে, 7 জন লোককে একসাথে হারিয়ে খুব কষ্ট হচ্ছে নাকি? তোরা সবাইকে এক এক করে শেষ করে দেবো আমি। অপর পাশে কথা শুনে এমপি সায়েম বুঝতে পারল এটা সেই যে তার লোকগুলোকে মেরে ফেলেছে। সায়েম বলল, তুই আমার 60টা লোককে মেরে নিজেকে অনেক বড় কিছু ভাবিস না। আমি তোকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কেটে ফেলবো। কত আশা করে কতজনই তো মারা গেল, পূর্ণ কি হলো তাদের আশা? তোরও হবে না। শুধু গণনা করে যা দিনগুলো, খুব তাড়াতাড়ি তোর কাছে আসছে। নিজেকে লুকিয়ে রাখতে পারবে না তুই রুদ্র। আমি তোর সামনে সবসময় আছি, শুধু তুই দেখতে পাস না। দেখার মতো চোখ তোর নাই। ফু। হঠাৎ করে এমপির সামনে থাকা গ্লাস ফেটে গেল। সবাই ভয় পেয়ে গেল। ওপাশ থেকে রুদ্র বলল, কিরে, ভয় পেয়েছিস? আমি তোকে প্রতিনিয়ত ভয় দিয়ে দিয়ে মারবো। আমি চাইলে গুলিটা গ্লাসে না করে তোর কপালে করতে পারতাম, কিন্তু তোর এখনো কিছু পাপের হিসাব নেওয়া বাকি আমার। দূরে বসে স্নাইপার দিয়ে ভয় দেখানোকে বীরত্ব বলে না। সাহস থাকলে তো সামনে আয়। তোর সময়ও অতি সংকটে, যা পাপ করা বাকি আছে করে নে। রুদ্র ফোন কেটে দিল। এমপি ভয় পেয়ে গেল। কেউ যখন সামনে থাকা গ্লাসে শুট করতে পারে তাহলে সে যে কোনো কিছুই করতে পারে। হে রুদ্রকে খুব তাড়াতাড়ি বের করতে হবে। এমপি ওসিকে কল দিল। কল রিসিভ করতে এমপি বলল, কি করছেন? আপনারা একটা আসামি 7 জন লোককে মেরে জেল থেকে পালিয়েছে। আপনারা কি থানায় বসে বসে আঙুল চুষেন? স্যার, আমরা আসামিকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আপনি শুধু একটু সময় দিন। কোচও করবেন আপনারা। একটু আগে সে রুদ্র নামের আসামি আমাকে শ্যুট করেছে। আমার গায়ে শ্যুট না করে টেবিলে থাকা গ্লাসে করে তার ক্ষমতা জানান দিচ্ছে। আপনারা যদি কিছু করতে না পারেন তাহলে আমাকে বলে দেন, আমি আমার লোকদের দিয়ে ওই রুদ্রকে ধরে আনবো। স্যার, আমরা চেষ্টা করছি আসামিকে ধরার, একটু সময় দিন আমাদের। রুদ্র সব তথ্যগুলো আমার কাছে পাঠিয়ে দিন। আমি নিজে দেখতে চাই কে এই রুদ্র। স্যার, আমি এক্ষুনি আসছি তার ফাইল নিয়ে। এমপি কল রেখে দিলে ওসি ভাবছে, এখন কি করব? এদিকে স্যারের চাপ, এদিকে এমপির চাপ, কিভাবে কি করব? 7-5 ভাবতে ভাবতে ওসি রুদ্রের ফাইল নিয়ে আসলো এমপির কাছে। ওসিকে নিজের বাসায় ঢুকতে দেখে কিছুটা রাগী চোখে তাকিয়ে আছে এমপি। ওসি গিয়ে এমপির হাতে রুদ্রের ফাইলটা দিয়ে বলল, স্যার, আমরা অনেক চেষ্টা করেছি এর ব্যাপারে জানতে। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ছেলেটাকে কেউ চিনে না। ওর রুদ্র নামটাও নাকি মিথ্যা, তার চেহারাও কেউ দেখেনি।
কোথা থেকে এলো কিভাবে এলো কেউ জানে না। আমাদের মনে হচ্ছে এই ছেলে প্ল্যান করে জেলে আসছে, হয়তো আপনার লোকগুলোকে মারার জন্য আসছে। তাহলে আপনারা আগে কেন এসব ধরতে পারেননি? একটা ছেলে আমার 7-4টা লোককে শেষ করে দিয়ে চলে গেল, আর এমন প্ল্যানিং করছে সেটা আপনারা বুঝতে পারেননি। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করতাম। মাত্র 3 দিনে এমন দুর্ধর্ষ প্ল্যান করে ফেললো সে। সে তাহলে সাধারণ কেউ নয়। খোঁজ লাগান, কে সে জানতে হবে, নয়তো আমরা সবার জন্য বিপদ আছে। জি স্যার, আমরা খোঁজ নিচ্ছি, খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। ওসি এমপিকে আশ্বাস দিয়ে চলে গেল। এমপি এবার আরো বেশি চিন্তায় পড়ে গেল। তাহলে কে সে ছেলে? খুঁজতে সমস্যা হবে? যেখানে নাম ঠিকানা ফোন নাম্বার কোনো কিছু ঠিক নেই, সেখানে কিভাবে খুঁজে বের করা যায় তাকে? এমপি টিভিটা অন করতে ব্রেকিং নিউজ শুনতে পেল, যেখানে বলা হলো ছোট্ট একটি গল্প। আজ থেকে কয়েক বছর আগে রবিউল নামের একজন লোক এমন জেলের ভেতর থাকা ভয়ঙ্কর কয়েদিদের মেরে ফেলত। এমন কয়েদিগুলোকে মারতো যারা বেরিয়ে আসার সম্ভাবনা ছিল। সেও কয়েদি সেজে এসে তারপর তার কর্মকাণ্ড চালাতো। খবরটা দেখে এমপি কিছুটা চিন্তায় পড়ে গেল। তাহলে কি রুদ্র সেই রবিউল? একই খবর শুনে একটা রহস্যময় হাসি দিল রবি। হাসিটা যতই রহস্যময় হোক না কেন, ধ্বংস ততই ভয়ঙ্কর হয়। আপনারা কি ভাবছেন রবি আর রুদ্র আলাদা আলাদা কেউ? আরে না, রবি আর রুদ্র দুজনেই এক। মুখে সার্জারি করে নিজের চেহারা পাল্টে রবি রুদ্র হয়ে গেছে। সে জেলে গিয়ে আসামিদের মেরে আসছে। সার্জারির কারণে তার আসল চেহারা কেউ চিনতে পারছে না। তবে এমপি এখন রবিকে সন্দেহ করে ফেলেছে। প্রশাসনও রবির দিকে নজর রাখতে শুরু করেছে। তাহলে চলুন সিজন 1 থেকে একটু ঘুরে আসি। যেদিন অহনাকে প্রপোজ করবে বলে রবি ছোট্ট মেয়েটির হাত থেকে গোলাপ নিয়ে সামনে এগিয়ে যায়। চারপাশটা দেখে রবির কেমন যেন সন্দেহ লাগছিল, তবু রহস্যময় হাসি ঠোঁটে বজায় রেখে রবি এগিয়ে গেল অহনার দিকে। নীল শাড়িতে অহনাকে আজ যাহা লাগছে। রবি এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসতেই অহনা হুট করে রবিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। রবি বিষয়টা কি হলো বুঝতে পারার আগে অহনা মাটিতে লুটিয়ে পড়ল। বুকের এক পাশ থেকে অত্যাধুনিক পরিমাণ রক্ত পড়ছে অহনার। রবি চারপাশে তাকিয়ে দেখে কে করলো এই কাজ, কিন্তু তেমন কাউকে সে দেখতে পাচ্ছে না। চারপাশে সব স্টুডেন্ট এসে ভিড় জমিয়েছে। রবি প্রিয় মানুষটির এমন রক্ত দেখে নিজেকে আর সামনে রাখতে পারলো না, সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। রবি জ্ঞান ফিরে দেখে সে হসপিটালে। পাশে মাহমুদ আর রহি বসে আছে। রবির জ্ঞান ফিরতে জিজ্ঞাসা করে, অহনা কোথায়? রাহি মাহমুদ দুজনে চুপ করে আছে। কি উত্তর দিবে তারা? তারা কি বলবে? অহনা মৃত্যুর প্রহর গুনছে? এই কথা শুনলে তো রবির কিছু একটা হয়ে যাবে। রাহি আর মাহমুদকে চুপ করে আছে দেখে রবি নিজেই উঠে রুম থেকে বের হয়ে যেতে চাইলো। মাহমুদ রবিকে জাপটে ধরে বলে দিল সব ঠিক হয়ে যাবে, অহনা আছে পাশের রুমে। রবি একটাই কথা, আমি দেখব অহনাকে। কিন্তু রাহি মাহমুদ রবিকে যেতেই দেয় না। এমন উত্তেজিত দেখে নার্স এসে রবিকে একটা ইঞ্জেকশন দিলে রবি ধীরে ধীরে অহনা অহনা বলে চোখ বন্ধ করে ফেলে। রাহি আর মাহমুদ দুজন চিন্তায় পড়ে গেল। কি করবে এখন? রবিকে কিভাবে বোঝাবে? রবি এখনো বিছনায় পড়ে আছে। একটু পর 3টে গাড়ি এসে থামলো হসপিটালের গেটে। গাড়ি থেকে 4জন লোক বেরিয়ে এসে সামনের গাড়ির দরজা খুলে দিলে বেরিয়ে আসে রাশেদ। পরের গাড়ি থেকে বেরিয়ে আসে রবির আপু আর ছোট বোন হ্যাপি। রাশেদ হসপিটালের কর্তব্যরত একজনকে জিজ্ঞাসা করে রবি কোথায়। তিনি রবির রুম দেখিয়ে দিলে আপু, হ্যাপি আর রাশেদ তড়িৎ গতিতে রবির রুমে যায়। রাশেদের সাথে দুজন গার্ডকে ভেতরে যেতে দেখে রাহি আর মাহমুদের গলা প্রায় শুকিয়ে গেছে। দুজন মনে করছে কলেজে যারা রবিকে মারতে চেয়েছে তারা আবার এখানে আসেনি তো। রাশেদ রাহি আর মাহমুদের দিকে তাকালে গার্ড দুজনকে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। দুজন ভয়ে ভয়ে বাইরে চলে যায়। পরক্ষণে একজন ডক্টর রুমে প্রবেশ করে। রাশেদকে সেখানে দেখে তিনি কিছু বুঝতে পারে না। রাশেদ ডক্টরকে জিজ্ঞাসা করে রবির কি হয়েছে। ভাই অতিরিক্ত শক খেয়েছে, জ্ঞান ফিরলে অহনা অহনা বলে উত্তেজিত হয়ে যাচ্ছে, তাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখছি। জাগ্রত হতে কতক্ষণ সময় লাগবে?
রাশেদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেখানে রাজ চলে আসে। রাশেদের প্রশ্ন নার্স উত্তর দেয়। আরও 1 ঘন্টা সময় লাগবে। রাশেদ রুম থেকে বেরিয়ে যায়, সাথে 2জন গার্ডও। রবির পাশে আপু আর হ্যাপি গিয়ে বসে। রবির তেমন কিছু হয়নি, তাই তারা এখনো চুপ করে আছে। রবির সামান্যতম কিছু হলেও আপু চুপ থাকতে পারত না। আপু রাশেদকে ডাক দিলে রাশেদ ভিতরে যায়। জি আপু বলো। অহনা নামের মেয়েটি কে? রবির সাথেই পড়তো। রবি মেয়েটির প্রেমে পড়ে যায়, আর আপনাকে হয়তো বলেছে আজ প্রপোজ করতে যাবে। বলেছিল আমাকে, কিন্তু মেয়েটির পারিবারিক কোনো কথা আমি জানি না। খোঁজ করে মেয়েটির পারিবারিক ডাটা। আর মেয়েটি এখন কোন রুমে আছে? পাশের রুমে অপারেশন চলছে। ঠিক আছে, অপারেশন শেষ হলে আমাকে বলবি। আর মেয়েটির পরিবারকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানা। ঠিক আছে আপু, আমি লোকদের বলে দিচ্ছি। ঠিক আছে। রাশেদ বাইরে গিয়ে তার লোকেদের অহনার ব্যাপারে দেখতে বললে 2জন লোক একটা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রবির পাশে বসে আপু আর হ্যাপি অপেক্ষা করছে। একটু পর ধীরে ধীরে রবি চোখ খুলে। নার্স একজন পাশেই ছিল। রবির অবস্থা পর্যবেক্ষণ করে বলে এখন সে কিছুটা শান্ত আছে। রবি আপুকে দেখে উঠে বসে, আর বরাবরের মতোই জিজ্ঞাসা করে অহনা কোথায়। আপু প্রথমে চুপ থাকলেও পরক্ষণে বলে ওঠে পাশের রুমে আছে, অপারেশন চলছে, একটু পর দেখতে যাবি। আপুর কথা শুনে রবি আবারও উত্তেজিত হতে লাগে। এবার আপু রবিকে বলল, একটু পর সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে থাক এখানে। অপারেশন শেষে আমরা সবাই যাব অহনাকে দেখতে। সে ঠিক হয়ে যাবে। ওকে কেউ একজন গুলি করেছে। আমি তাকে দেখতে চাই আমার সামনে। রাশেদ ভিতরে আসতে আসতেই বলল, সেসব আমরা খবর নিয়েছি, কিন্তু এখন কিছু করা যাবে না। চতুর্পাশে সবাই উত্তেজিত হয়ে আছে এই ঘটনার পর। আমরা কিছুটা সময় নিয়ে প্ল্যান করেই কাজ করব। তুই একটু স্বাভাবিক হয়ে ওঠ আগে। আমি পারছি না আর। আমার কলিজাটাকে গুলি করেছে সে। মেরেই ফেলবো আমি তাকে। পেছনের কারণ খুঁজে বের করতে হবে আগে। কি কারণ আবার? অ্যাটাকটা তোর উপর হয়েছিল। অহনা তোকে সরিয়ে দিয়ে নিজেকে বিপদের মুখে ফেলে দিছে। রবি আর রাশেদ কথা বলছে, তার মধ্যে রাশেদের একটা লোক ভিতরে এসে রাশেদের দিকে তাকিয়ে বলল, ভাই অপারেশন শেষ, ডক্টর কিছু বলতে চায়। ঠিক আছে, আমি আসছি। না, তোরা এখানে থাক, আমি যাচ্ছি। না, আমিও যাব। দেখবো আমি অহনাকে। আগে আমি দেখে আসি, তারপর তুই যাস। রাশেদকে ইশারা করে আপু বুঝিয়ে দিল রবিকে যাতে এই রুম থেকে বের হতে না দেয়। আপু গিয়ে ডক্টরের সাথে কথা বলে জানতে পারলো অহনার খুব বেশি খারাপ অবস্থা, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। যারা দেখা করতে চায় তারা যেন দেখা করে, 24 ঘন্টার মধ্যে কিছু একটা হয়ে যেতে পারে। আপু ডাক্তারকে জিজ্ঞাসা করলো আরো ভালো চিকিৎসার জন্য বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে কিনা। ডাক্তার জানিয়ে দিল এত সময় নেই ওর হাতে, আর যে সময়টা আছে তাকে নাড়াচাড়া করানো যাবে না। আপু বুঝতে পারলো অহনার বড় বিপদ। তার থেকে বেশি ভয় হচ্ছে রবিকে নিয়ে। অহনার কিছু হয়ে গেল এর পিছনে থাকা কাউকে সে বাঁচতে দেবে না। যে গুলি করেছে তাকে তো সবার আগে শেষ করে দেবে। আপু অহনার রুম থেকে বেরিয়ে এসে রবিকে জানায় অহনা এখন কিছুটা ভালো আছে, গিয়ে যাতে তাকে দেখে আসে। রবির সাথে করে আপুও যায়। আপু নিষেধ করে অহনাকে যেন টাচ না করে। রবি শুধু তাকিয়ে চোখে জল ফেলেছে। কেন সে নিজেকে এত বড় ঝুঁকিতে ফেললো। প্রায় 10 মিনিট পর অহনার মা আসে। ওর বাবা দেশের বাইরে গেছে, তাই সে আসতেই পারেনি। অহনার এমন অবস্থা জানতে পেরে সেও দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অহনার মা হাওমাও করে কেঁদে ওঠে। আপু ওনাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পর ডক্টর এসে বলে, আপনারা এভাবে আওয়াজ করলে রোগীর সমস্যা হতে পারে, কেউ কথা বলবেন না, দরকার হলে বেরিয়ে যান। এতজনের আওয়াজ রোগী বিরক্ত হচ্ছে। ডক্টর সবাইকে বুঝিয়ে বের করে দেয়। সবাই বাইরে বসে অপেক্ষা করছে। হঠাৎ অহনার রুম থেকে নার্স চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। ডক্টরের সাথে সাথে আরও 2জন নার্স অহনার রুমে প্রবেশ করে। রবি, আপু, অহনার মা সবাই অহনার রুমে ঢুকতে চাইলে নার্স সবাইকে নিষেধ করে। একটু পর সবাই মুখ কালো করে বেরিয়ে আসে। আপু জানতে চায় কি হয়েছে। ডক্টর জানায় অহনা কমায় চলে গেছে, তবে এটাও খুশির সংবাদ যে খুব তাড়াতাড়ি রোগীর উন্নত হবে।
প্রথমে সবার খারাপ লাগলেও পরের কথায় সবাই কিছুটা স্বস্তি পায়। রবি তো ধীরে ধীরে প্রতিশোধ নামক অনলে পড়তেছে। মনে মনে সে প্রতিজ্ঞা করে নিল যে বা যারা এর পিছনে আছে তাদের সবাইকে শেষ করে দিবে, শেখর সহ তাদের বংশ উঠিয়ে দিবে। আপু অনেক বুঝে রবিকে বাসায় নিয়ে আসে। ডক্টর বলেছে অহনাকে হসপিটালে না রেখে বাসায় নিয়ে গিয়ে সেবা করতে। সপ্তাহ পার হতেই শুরু হয় রবির পাগলামো। ধীরে ধীরে সে কেমন যেন অগোছল হয়ে ওঠে। আপু কদিন পর পর অহনার বাসায় যায়, তাকে দেখে আসে। মাঝে মধ্যে রবিও যায়। হুট করে একদিন রাশেদ কল করে জানায় যারা অহনাকে গুলি করেছে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করেছে। 1 সেকেন্ড দেরি না করে রবি রাশেদকে একটা প্ল্যান বলে। রবি নিজের মুখে জারি করে। রবি থেকে হয়ে ওঠে রুদ্র। রাশেদের কথায় পুলিশ রবিকে গ্রেপ্তার করে সেই জেলে নিয়ে যায় যেখানে ওই অপরাধীগুলোকে রাখা হয়েছে যারা অহনাকে গুলি করেছে। রবি সেখানে গিয়ে আগে সবার সাথে খুব ভালো ব্যবহার করে তাদের মনে একটু জায়গা তৈরি করে নেয়। কথায় কথায় রবি জানতে পারে তারা সাইমের জন্য কাজ করে। রবি যখন জানতে চায় অহনাকে তারা কেন গুলি করেছে, তখন তারা জানায় তারা অহনাকে নয় বরং রবিকে মারার জন্য আসছিল। মাঝখানে ওই মেয়েটা চলে আসে। সাইমের কথা অনুযায়ী তারা রবিকে মারতে পারলে অনেক টাকা পেত। রবি জানতে চায় কেন তারা রবিকে মারতে চায়। রবির গলা ভারী হয়ে গেল। তাদের মনে সন্দেহ ঢুকে যায়। তাই রবি আর কিছু না বলে চুপ করে তাদের পাশে বসে পড়ে। 1 দিন 2 দিন চলে যায়। রবির যা যা জানা দরকার সব জেনে নিয়েছে। আর 3য় দিন সবাই একসাথে বেশ কিছু তথ্য শেয়ার করে একজন আরেকজনকে। সময়টা দিন পেরিয়ে রাত চলে আসে। রবি তাদের সব তথ্য জেনে নিয়ে রবি নিজের পরিচয় তাদের দেয়। তখন সবাই সেখানে রবির উপর ছাপিয়ে পড়লে রবি আর চুপ করে থাকতে পারে না। এক এক করে সবাইকে মারতে শুরু করে। কেউ দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান, কেউ বা রবির মার খেয়ে। এক এক করে রবি সবাইকে মেরে সেখানে শুয়ে দেয়। পরক্ষণে মনে পড়ল সে তো প্রতিজ্ঞা করেছে এদের কাউকে সে আর বাঁচতে থাকতে দেবে না। হঠাৎ রবির মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল। পরের দিন সকালে নিউজ হলো নতুন এক কয়েদি 3 দিনের মাথায় একই জেলের বাকি 6 জন কয়েদিকে মেরে জেল থেকে পালিয়ে গেছে। এই ছিল পূর্বের ঘটনা। বর্তমান রবি রাতে আপু আর হ্যাপির সাথে বসে ডিনার করছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। এত রাতে কেউ তার বাসায় আসার কথা না, তাহলে কে এলো? হ্যাপি উঠতে চাইলে রবি হ্যাপিকে বসতে বলে। রবি নিজে গিয়ে দরজার এক পাশে দাঁড়ায়। আস্তে করে দরজা খুলতে দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। রবি তাদের পরিচয় জিজ্ঞাসা করলে জানায় এমপি সায়েম তাদেরকে পাঠিয়েছে। রবি বুঝতে পারে সায়েম তার ব্যাপারে জেনে গেছে। আর জানবে নাই বা কেন? সায়েমে তো রবিকে মারতে লোক পাঠিয়েছিল। রবি 2 জনকে বলে, অনেক রাত হয়েছে, আমি খাবার খাচ্ছি, এসে তোমরাও খেয়ে যাও। আমাদের এত সময় নেই, তাড়াতাড়ি চলেন। চলো, ভাত 2 মুঠো খেয়ে তারপর যাও। রবির এমন আপ্যায়নতা দেখে দুজনে কিছুটা শকড হয়ে যায়। রবি জোরাজোরিতে ভিতরে গেল। রবি ইশারায় আপু আর হ্যাপিকে অন্য রুমে গিয়ে খেতে বলে। তারা 2 জন আপুর রুমে যায়। এদিকে 2 লোক চেয়ারে বসতে বসতে তাদের নাম বলে। একজন শাহেদ, অপরজন তালেব। তোমরা আমার ব্যাপারে কিছু কি জানো? শুধু এটা জানি এমপির সাথে তোমার রিলেশন খারাপ। এটা কি জানো জেলে এমপি যে লোকগুলো মারা গিয়েছে তারা একসময় আমাকে মারতে এসেছিল? রবির এই কথায় 2 জন চোখ বড় বড় করে ফেলে। উঠে যেতে চাইলে রবি বলে, লাভ নেই, উঠতে পারবে না, এখান থেকে বের হতে পারবে না। খাবার শেষ করো, তারপর চলে যেতে পারবে। একটা কথা জেনে রেখো, কার জন্য কাজ করছো, কি কাজ করছো, কেমন সে এইসব তোমার জানা ততটা দরকার না হলেও নতুনভাবে কার সাথে যাচ্ছ, কাকে বলতে যাচ্ছ তার সম্বন্ধে জেনে রাখা উচিত। আমার সময় সবাই শান্ত নাও থাকতে পারে, আমি তোমাদের আপ্যায়ন করতেছি। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো তোমাদের অবস্থা খারাপ হতে পারতো। যে কোনো বিষয়ে তোমাদের এমপির যার কাছে সাহায্য চাই, রাশেদ তাকে তো চিনে নিশ্চয়ই। হ্যাঁ, চিনি। যে কোনো বিষয় রাশেদ ভাই আমাদের সাথে থাকতো। এখন এমপির সাথে রিলেশন ভালো না, তাই রাশেদ ভাই আর এমপির সাথে চলে না। আমার জায়গায় তোমাদের এই রাশেদ ভাই হলে তোমাদের কি অবস্থা হতো? এতক্ষণে হয়তো মেরেই ফেলতো। খাবার শেষ করে এমপিকে গিয়ে বলবে দ্বিতীয়বার তার কোনো লোক কিংবা সে আমার সামনে আসলে তাদের লাশও কেউ খুঁজে পাবে না।
রবি তাদের দরজা খুলে দিল। দুজন খুব দ্রুত চলে গেল। আপু আর হ্যাপি রুম থেকে বেরিয়ে রবিকে জিজ্ঞাসা করলো ওরা কারা। রবি তাদের ব্যাপারে আপুকে সব বলে দিল। আরো কিছু সময় সবাইকে কথা বলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রবির ফোনটা হাতে নিয়ে দেখে রাশেদ 4টা কল করেছে। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারেনি। রবি তাড়াতাড়ি রাশেদকে কল দেয়। ওপাশ থেকে রাশেদ কল ধরতেই বলে ওঠে, হ্যাঁ, হ্যাপি স্কুলে যাওয়ার সময় কেউ তাকে ফলো করছিল। কি? হ্যাপি কোথায় এখন? স্কুলেই আছে। যারা ফলো করছিল তারাও নাকি স্কুলের আশেপাশে ঘুরঘুরি করছে। হ্যাপির ঘাটগুলো কই? ওরা কি করতেছে? তোর কথা মতো গার্ডরা দূর থেকে হ্যাপির খেয়াল রাখছে। গার্ড এই খবর আমাকে জানানোর পর আমি তোকে কল দিছি। কয়জন লোক হ্যাপিকে ফলো করছে? ওরা 2 জন আছে। ওদের হাঁটাচলা দেখে আমাদের লোক বুঝতে পারছে ওদের হাতে পিস্তল আছে। ঠিক আছে, আমাদের লোকদের নাম্বারগুলো আমাকে সেন্ড করো, আমি কথা বলছি। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। রাশেদ কল কাটতে রবি হ্যাপিকে একটা মেসেজ পাঠায়। ক্লাস মনোযোগ দিয়ে কর, আর চারপাশে খেয়াল রাখবি। ক্লাস থেকে বের হবি না, আমি আসছি। আর হ্যাঁ, ক্লাস শেষ হলে সোজা স্যারদের রুমে গিয়ে বলবি আমি তোকে সেখানে যেতে বলছি, আর আমি অফিসে আসছি। হ্যাপি এই মেসেজটা পড়ে বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে বা হবে। ক্লাস চলছে তো চলছে। হ্যাপি চারপাশে তাকিয়ে দেখছে সন্দেহজনক কিছু কিংবা কাউকে দেখা যায় কিনা। রবির বোন বলে কথা। রবির চিন্তা ভাবনা দেখে হ্যাপিও অনেক কিছু শিখে গেছে। হ্যাপি চারপাশে তাকাতে গিয়ে ওই লোক দুটোকে দেখে ফেলে, যাদের রাস্তায় দেখেছিল হ্যাপির পিছনে গাড়িতে। হ্যাপিও বুঝে যায় ওই লোকগুলো তাকে ফলো করছে। ক্লাস শেষ হতেই হ্যাপি স্যারদের রুমে যায় আর রবির বলা কথা মতো স্যারদের সাথে কথা বলে সেখানেই বসে থাকে। একটু পর বাইক নিয়ে রবি স্কুলে আসে। সোজা অফিসে গিয়ে হেড স্যারের রুমে চলে যায়। এর আগেও অনেকবার আসছিল এখানে রবি, তাই সব স্যারেরা রবিকে ভালো করে চেনে। হ্যাপির পড়াশুনো কেমন চলছে না চলছে জানতে মাঝে মধ্যে আসা হয়। পিয়নকে বলে সবার জন্য চায়ের ব্যবস্থা করলো। রবির পাশেই বসে আছে হ্যাপি। রবি স্যারদের সাথে কথা বলছে। তখনই রাশেদের কল দিয়ে জানালো যে লোকগুলো হ্যাপিকে ফলো করছে। তারা হয়তো কিছুটা সন্দেহ করেছে, তাই তারা চলে যাচ্ছে। রবি সাথে সাথে রাশেদকে জানায় যে তার লোকেরা এই অজ্ঞাত 2 লোককে ধরে ফেলে যেন। রবি কল রাখতেই পাশে বসে থাকা হেড স্যার বলল, সমস্যা? না, তেমন কিছু না, আমার একটু যেতে হবে। ও হ্যাঁ, সাথে আজকে হ্যাপিকেও ছুটি দিতে হবে, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। রবির কথা শুনে হেড স্যার বলল, না না, সমস্যা নাই। প্রতিবারই তো বাবা তুমি তোমার বোনকে নিয়ে যাও, যখনই আসো। এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আমার মাঝে মধ্যে এইভাবে এসে খোঁজ খবর রাখা খুব ভালো একটা বিষয়। কয়জনে বা খোঁজ রাখে বলো? হ্যাঁ স্যার, এখন তো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, মানে সব দায়িত্ব শিক্ষকের। এটা মনে করে অনেকে। মাঝে মধ্যে পরিবার থেকে খোঁজ নেওয়াও যে আমাদের দায়িত্ব, তা কয়জনই বা বুঝে। ঠিক আছে স্যার, আসি আজ, ভালো থাকবেন। ছাদে থেকে বিদায় নিয়ে রবি বাইকে এসে বসে। হ্যাপি রবির পিছনে বসতে বসতেই বলল, লোক দুটোকে কি ধরে ফেলেছো? কোন লোক? ভাইয়া, আমি তোমার বোন হয়, ওকে? তুমি আমাকে ওয়ার্নিং দেওয়ার পরেই আমি বুঝতে পারছি কিছু তো একটা আছে। পরে চারপাশ দেখে আমিও বুঝতে পারলাম ওই লোক দুটো আমাকে ফলো করছে। বাহ, এত তাড়াতাড়ি বুঝে গেলি? দেখতে হবে না কার বোন আমি? হ্যাপির বাচ্চামিগুলো দেখে রবি হেসে উঠল। হ্যাঁ, হ্যাপিও হেসে উঠে। 2 ভাই বোনের হাসিতে শেষ হলো বাসা আর স্কুলের মধ্যকার পথ। রবি হ্যাপিকে বাসায় নামিয়ে দিয়ে বেরিয়ে পড়লো রাশেদের দেওয়া ঠিকানায়। রাশেদ একটু আগে জানালো অজ্ঞাত লোক দুটিকে তার লোকেরা নিয়ে আসতে। রবি গিয়ে দেখতে পায় সেই লোক দুটি চেয়ারের সাথে বাঁধা আর মুখে ফেটে রক্ত পড়ছে। রাশেদ রবিকে সেখানে দেখে এগিয়ে আসলো। রবি রাশেদকে বলল, কি জানতে পারলি ওদের থেকে? কেউ নাকি তাদের ফোন করে বলেছে হ্যাপির নজরে রাখতে, বিনিময়ে টাকা পাবে। কিছু টাকা উগ্রিমও পেয়েছে। তাহলে চল দেখি সে 2 ভদ্রলোককে। রবি গিয়ে তাদের সামনে বসে জিজ্ঞাসা করে, আমার বোনকে ফলো করছিলি কেন? একটা নাম্বার থেকে কল আসে আর কিছু ছবি পাঠায়। আমাদের বলা হয় মেয়েটির পিছু নিতে আর সারাক্ষণ আপডেট জানাতে। আমাদের 2 লাখ টাকা দিবে বলেছে। এই কাজ করলে ইতিমধ্যে 50,000 টাকা দিয়েছে। এত টাকা দেখে আমার লোভ সামলাতে পারিনি, তাই আমরা এই কাজ করেছি। কে কল দিয়ে তোদের এসব করতে বলেছে? নাম বল। জানি না, আমরা তার নাম এসে নিষেধ করেছে,
তার ব্যাপারে কিছু বলতে আমারও কিছু জিজ্ঞাসা করলে সে বলে আমাদের টাকা দরকার, টাকা দিচ্ছে, তার ব্যাপারে জানা আমাদের কাজ নয়। ওহো, এত ভয় যদি হতো ওর তাহলে আমার বোনের পেছনে নজর রাখতো, বলতো না দেখি ওর ফোন নাম্বার দেয়। পাশ থেকে রাশেদ বলে, নিয়েছি নাম্বার, ওটা টেম্পোরারি নাম্বার ছিল, এই নাম্বার দিয়ে খোঁজে পাওয়া পসিবল না। তাহলে এদের দিয়ে ওদের কাছে যাব। মানে? এই দুজনকে ছেড়ে দিবি টাকার জন্য। এরা ওদের হয়ে কাজ করতো, এখন এরা জীবনের বিনিময়ে আমার জন্য কাজ করবে, নয়তো দুজনে থানা ভরে দিবি। কথাটা বলে যখন লোকগুলোর দিকে তাকালো তখন তারা ভয়ে চোখ বড় বড় করে ফেলেছে। রবি এই ভয় দেখে পৈশাচিক আনন্দ পেল। রাশেদকে বলল লোকগুলোকে হসপিটালে পাঠাতে। রবি চলে যায়। রাশেদ দুজনের ফোন নাম্বার নিল আর বলল, আমি তোদের যা বলবো তাই করবি, ফোনে বলবো কখন কি করতে হবে, আর যে তোদের ফলো করতে বলেছে সে কখন কি বলে সব আমাদের জানাবি। ঠিক আছে ভাই। রাশেদ নিজের দুটো লোককে বলল, গাড়ি নিয়ে এদের দুজনকে হাসপাতালে দিয়ে আসতে, আর হাসপাতালের খরচটাও যেন দিয়ে দেয়। রাশেদ গাড়ি নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। এদিকে রাশেদের লোকগুলো হাসপাতালে এসে দুজনের চিকিৎসা করিয়ে টাকা দিয়ে তাদের কাজে চলে এলো। অনেকদিন হলো রবি নিজের কম্পিউটার রুমে ঢুকে না। আজকে ইচ্ছে করছে একটি কম্পিউটারের কিবোর্ডে হাত চালাবে। অনেক দিন কোনো সিক্রেট খবর রাখে না। এক কাপ চা হাতে নিয়ে নিজের কম্পিউটার রুমে ঢুকে দেখে চারপাশে বেশ ময়লা হয়ে গেছে। রবি ভাবল একটু চারপাশটা পরিষ্কার করে নিলে ভালো হয়। যা ভাবা তাই কাজ। চারপাশে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে বসে পড়ল কম্পিউটারের সামনে। সেদিন অহনার গায়ে গুলি লাগার পর থেকে রবি আজ প্রথমবার কম্পিউটারের সামনে বসত। কিছু সময় বিভিন্ন সাইট ভিজিট করে চুপচাপ বের হয়ে এলো। বাইরে এসে দেখে আপু রবির রুম আগে থেকে বসে আছে। রবিকে কম্পিউটার রুম থেকে বের হতে দেখে আপু অবাক, কারণ এখানেও যে একটা সিক্রেট রুম আছে আপু সেটা জানতো না। রবি আপুর থেকে এ ব্যাপারটা সর্বদাই লুকিয়ে রাখার চেষ্টা করত। কথায় আছে না, চোরের 7 দিন তো মালিকের 1 দিন। তেমনি রবির এতদিনের ব্যাপারটা লুকিয়ে রাখতে পারলেও আজ পারেনি। রবি কাচুমাচু হয়ে আপুকে বলল, তুমি এখানে কখন এলে? আমি তো আমার রুমের দরজা বন্ধ। রবি ভেবেছিল সে রুমের দরজা বন্ধ করেছে, কিন্তু এখন মনে পড়লো সে দরজা বন্ধ করেনি। তাই তো আপু রুমে ঢুকতে পেরেছে। আপু বলল, কি রুমের দরজা বন্ধ করেছিলি? না মানে বন্ধ করতে ভুলে গেছিলাম। এই ভুলটা না করলে আজকের সত্যটা আমি জানতেই পারতাম না। না মানে তুমি নিষেধ করছিলে কম্পিউটারের সামনেও না যেতে, তাই আলাদা রুম করলাম যাতে তুমি জানতে না পারো। এভাবে আমি জানতে না পারি এমন আরও কি কি কাজ করেছিস? কিছু করিনি, শুধু কম্পিউটার ইউজ করছি, সেটা লুকিয়েছি। এমন কিছু করিস না যাতে পরবর্তীতে তোকে ভোগতে হয় এটা নিয়ে। হ্যাপি কি করেছে? টিভি দেখছে। এভাবে গেল আরো কয়েকদিন। রবি জানতে পারে হ্যাপিকে যারা ফলো করেছিল আজ তাদের সাথে দেখা করবে হ্যাপিকে ফলো করতে বলা লোকটা। রবি রাশেদকে জানায় লোক রেডি করে রাখতে। লোকেরা চলে গেল নির্দিষ্ট ঠিকানায়। সবাই এসে উপস্থিত। রবি একটু দূরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। রবি ফোনের স্ক্রিনে দেখে কালো করে মুখে মাস্ক পরে একটা লোক গাড়ি থেকে নামলো। রবি লোকটাকে কোথায় যেন দেখেছে এমন মনে হচ্ছে। লোকটা গিয়ে তার 2 লোকের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে। পিছন থেকে রবির বাইক নিয়ে এন্ট্রি নিল। এখানে তৃতীয় কাউকে দেখে লোকটা নিজের কমর থেকে পিস্তল বের করে রবির দিকে তাক করে ধরল। রবি নিজের মাস্ক খুলে লোকটা পিস্তল নামিয়ে ফেলে। রবি লোকটির সামনে দাঁড়াতে কাঁপা কাঁপা হাতে লোকটি নিজের মাস্ক খুললে রবির মুখ দিয়ে একটা শব্দ বের হয়, রবার্ট। লোকটা আর কেউ না, কয়েক বছর আগে রবি যখন দেশের বিভিন্ন কাজে বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করত তখন দেখা হয় রবার্টের সাথে। রবার্ট একজন সিক্রেট এজেন্ট হওয়ায় রবি আর রবার্ট একসাথে একটা মিশনে যেত, যেখানে থেকে রবি আর রবার্টের পরিচয়। রবার্ট মালয়েশিয়ায় থাকে। রবি কোনো কারণে মালয়েশিয়ায় গেলে রবার্টের সাথে দেখা করে। একটা লোক রবার্টকে পিছন থেকে গুলি করতে গেলে রবি নিজের লোকটাকে গুলি করে রবার্টকে সেই মিশনে বাঁচায়। সেদিন থেকে রবার্ট আর রবি ভালো বন্ধু হয়ে যায়। মালয়েশিয়ার কোনো কাজ থাকলে রবি রবার্টকে বলে করিয়ে নেয়। বাংলাদেশে রবার্টের কাজও রবি করে দেয়। তাদের বন্ধুত্বটা অনেক ভালো হয়। রবিকে দেখে রবার্ট এই জন্যই ভয় পেল, সবাই জানে রবি মারা গেছে। সেদিন অ্যাক্সিডেন্টে রবির গাড়ি খাদে পড়লো, গিয়ে ব্লাস্ট হয়ে গেল। পিছনে রবার্ট ছিল অন্য একটা গাড়িতে। দুজন দুবাইয়ে একটা মিশন শেষ করে আসছিল, তখন এই ঘটনা ঘটে।
অনেক খোঁজ করে রবিকে পাওয়া যায়নি, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাই সবাই ভাবে রবি হয়তো সেখানে মিশে গেছে। রবির সব কন্টেন্ট অফ ছিল। সিক্রেট কাজ করতে গেলে নিজের তথ্য ছাড়া আর কোনো তথ্য দেওয়া হয় না। পরে এই তথ্য নিয়ে যে কেউ চাইলে ঝামেলা করতে পারে। তাই সেই দিনের পর থেকে রবিকে আর কখনো সিক্রেট এজেন্টের জন্য কাজ করতে দেখা যায়নি। সবাই ধরেই নিল রবি সে আগুনে পুড়ে ছাই। কিন্তু আজ এমন একটা সময় রবার্ট রবিকে নিজের সামনে দেখে বিশ্বাস করতে পারছিল না। রবার্ট রবিকে জড়িয়ে ধরে বলল, ভাই এতদিন কোথায় ছিলে তুমি? রবি চুপ করে আছে, কিছুই বলছে না। রবার্ট আবারও বলল, কি হলো ভাই, চুপ করে আছো কেন? এবার রবি বলল, চলো বাসায় যাই, সব কথা সেখানে হবে। হ্যাঁ ভাই বলো। রবার্ট তার দুই লোককে চলে যেতে বলল। রবিও ইশারা করে চারপাশে থাকা তার লোকদের চলে যেতে বলল। রবি বাইকে বসে নিজের মতো ড্রাইভ করছে, পেছনে রবার্ট নিজের গাড়ি নিয়ে আসছে। মিনিটের পর রবি নিজের বাসার সামনে এসে থামলো। রবিকে থামতে দেখে পিছন থেকে রবার্টও থেমে গেল। কলিং বেল দিলে আপু এসে দরজা খুলে দেয়। রবার্টকে দেখে আপু বলে, কেউ আমার বন্ধু রবার্ট। পিছন থেকে রবার্ট বলল, হ্যালো। ভেতরে এসে কথা বলি। চলো। আপু ভেতরে গেলে রবি আর রবার্ট কথা বলতে শুরু করে। কেমন আছে, কি করছে, এইসব কথা বলার মাঝখানে রবার্ট হঠাৎ দাঁড়িয়ে যায়। হ্যাপি নিজের রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়াতেই রবার্ট হ্যাপিকে দেখতে পায়। দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। রবি জানে রবার্ট এভাবে শট খেলো কেন। রবি রবার্টকে বসতে বলে রবার্ট বলে, এই মেয়ে এখানে কেন? আমার ছোট বোন, তুমি যাকে ফলো করছো, জানি না কার কথায় তুমি এসব করছো, জানতে চাই তোমার থেকে কেন এসব করছো, কার কথায়। রবির কথা শুনে রবার্ট সবাই বসে পড়ল। হ্যাপি চা নিয়ে এসে টেবিলে রাখলো। হ্যাপি একটু দূরে যেতেই রবার্ট বলল, এটা আমাকে বলেছে মেয়েটাকে ফলো করতে। হেড মানে আমাদের সিক্রেট এজেন্সির হেড? ওনার কথা আমি এই মেয়েটির মানে তোমার বোনের উপর নজর রাখতে বলি। ওই দুই লোকগুলো যাতে ঠিকমতো কাজ করে, তাই কিছু টাকাও দিয়েছি। আমার দেশে কোনো কাজ থাকলে সেটা তুমি আমাকে জানাতে পারতে। আমি তো সবই জানি, তুমি নেই তাই আমাকে এই কাজ করতে হলো। তোমার সাথে যখন আমার শেষ মিশন হয় তার আগের রাতে আমি তোমাকে একটা কোড দিয়েছিলাম, মনে আছে? কোড? রাতে যখন আমার সাথে প্ল্যান করে রুমে যাচ্ছিলে তখন তোমার হাতে একটা চিলকুট দিয়েছিলাম যাতে একটা কোড লেখা ছিল উল্টো পৃষ্ঠায়। ও নো, আমি উপরে পাতাটাই তো শুধু দেখেছি, নিজের পাতা তো দেখিনি। সেটা তোমার ভুল ছিল, উল্টো পাতায় লেখা ছিল RK9023TXWC, যেটা তোমাকে আমার ব্যাপারে অনেক কিছু জানতে সাহায্য করতো। এটা তুমি গুগল করলেও আমার ব্যাপারে অনেক কিছু চলে আসতো। আমি না থাকলেও জানতে পারতে আমার বন্ধু রাশেদের ঠিকানা, আরও অনেক কিছু জানতে পারতে। একটা বড় ভুল করে ফেলেছি। বাদ দাও ওটা, এখন বলো হেড কেন আমার বোনকে ফলো করতে বলেছে? তুমি ভালো করে জেনে হেডকে কোনো কারণ বলে না, তবে কালকে হেড বাংলাদেশে আসছে। তোমার বোনকে কালকে বা আজকে ওনার সামনে নিয়ে যেতে বলেছে আমাকে। মানে হেড এদেশে 2 দিন থাকবে, তার মধ্যে ওনার সাথে তোমার বোনের দেখা করানোটা আমার কাজ। তার মানে এর পিছনে কি কারণ তুমি জানো না? কিছু জানি না, আমি তোমাকে সত্যি বলছি। ঠিক আছে, শেষ দিন তুমি দেখা করবে। হ্যাপি মানে আমার ছোট বোনের সাথে হেডের, এইটা মনে রাখবে। হ্যাপি আমার বোন। আমি শুধু পেছনের কারণটা জানার জন্য আমার বোনকে সামনে আনছি। যদি কেউ আমার বোনের গায়ে একটা ফুলের টোকাও দিতে আসে তাহলে তার লাশ ওখানে পড়ে যাবে। আমি ব্যাপারটা দেখে রাখবো। মনে থাকে যেন আমি তোমাকে বাঁচানোর জন্য নিজের গুলিবদ্ধ হয়েছিলাম, কারণ তুমি আমার টিমের হয়ে কাজ করতে। তাই এখন তুমি জানো ভালো করে কি করবে তুমি। রবির এমন অপ্রকাশিত কথায় রবার্ট বুঝতে পারে তার কথায় যখন হ্যাপি হেডের সাথে দেখা করতে যাবে তখন কেউ হ্যাপিকে কিছু করতে চাইলে যেন রবার্ট নিজের জীবন দিয়ে হলেও হ্যাপিকে রক্ষা করে। রবার্ট চলে যায়। রবি রাশেদকে রবার্ট আর হেডের কথাগুলো জানায়। রবার্ট জানায় কাল হেড দেখা করবে এবং নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেয়। রবি জানায় যে ঠিকানা দিয়েছে তার আশেপাশে 200 মিটারের মধ্যে যেন রবির লোকেরা থাকে। সবাই যেন স্নাইপার হাতে নিয়ে দূর থেকে হ্যাপির উপর নজর রাখে, যেন কেউ হ্যাপির কাছে আসতেও না পারে। রবি হ্যাপিকে জানায় রবার্টের সাথে ওই জায়গায় যেতে। হ্যাপি রবির এক কথায় রাজি হয়ে যায়। হ্যাপি ভালো করে জানে রবি যখন যেতে বলেছে তখন হ্যাপির সামনে যতই বিপদ আসুক রবি হ্যাপির সামনেই থাকবে। রবার্টের হ্যাপির কাপড়ে মাইক্রোচিপ লাগিয়ে দেয় যেন
কি বলছে না বলছে শুনতে পায়, আর হ্যাপির ঘড়িতেও ট্র্যাকার লাগিয়ে রাখে। যদিও এটা অনেক আগে থেকেই লাগানো আছে, হ্যাপি আর রবি দুজনেই জানে এটা। অবশেষে চলে এলো সেই সময়। রবার্ট হ্যাপিকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায় নির্দিষ্ট ঠিকানায়। একটু পর হেড আসে। কিছুটা দূরে দাঁড়িয়েছিল রবি, আর দূর থেকে নজর রাখছিল তাদের উপর। চারপাশে সব বিল্ডিং এ তো রাশেদ সহ রবির লোকেরাও স্নাইপার হাতে নিয়ে হেডের দিকে তাক করে আছে। হেড আসতেই রবার্ট হ্যাপিকে যে গাড়িতে অজ্ঞান করে রেখেছে সেই গাড়ির দরজা খুলে হ্যাপিকে দেখায়। রবার্ট হ্যাপিকে এভাবে নিয়ে আসছে দেখে হেড কিছুটা ভয় পেয়ে যায়। হেড তাড়াতাড়ি দরজা বন্ধ করতে বলে। রবার্টকে আবারও বলে। এই মেয়েটিকে আনতে কোনো সমস্যা হয়নি তো? রবার্টকে আরো বলে, এই মেয়েটিকে আনতে কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, কিন্তু স্যার এই মেয়েটিকে কেন এখানে নিয়ে আসতে বলছেন? মেয়েটির কোনো সমস্যা হোক তা আমি চাই না। আমি আমাদের সবার ভালোর জন্য এই কাজটা করেছি, কিন্তু মনে হচ্ছে না এত কিছু করে কোনো লাভ হয়েছে। স্যার আপনার কথা আগাম মাথা কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। রবার্টের কথা শুনে একটা দীর্ঘশ্বাস নিল হেড। চোখে চশমা খুলে হাতে নিয়ে বলতে শুরু করলো। সেদিন তুমি আর আমার আরেকজন চৌকস এজেন্ট মিশনে গিয়েছিল, তোমার মনে আছে রবির কথা? হ্যাঁ স্যার মনে আছে। রবির সাথে ওই মেয়েটির কি রিলেশন? বলছি শোনো, সেদিন যে অ্যাক্সিডেন্টে গাড়িতে আগুন ধরে যায়, ওই গাড়িতে রবির বডি পাওয়া যায়নি। সবাই মনে করেছে হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমি এই বিষয়টি মানতে পারতেছি না। এমন একজন চৌকস অফিসার আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। আমি ওর মধ্যে এমন কিছু দেখেছি যার জন্য আমার পরবর্তী জায়গায়ও পেত। আমি আমি না থাকলে সে আমার চেয়ারে বসতো। আমার এখনো নিজেকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে যে ও নাই। আমি ওর ব্যাপারে জানতে চাই, অনেক খোঁজ লাগাই। অনেক দিন পর জানতে পারি ওর ঠিকানা এই শহর। চিন্তা করি ও যদি বেঁচে থাকে বা আমাদের থেকে দূরে সরে থাকে, তাহলে এমন কিছু করি যাতে ও নিজের থেকে বাইরে চলে আসে। এই মেয়েটি নাকি তার বোন, এটা জানতে পেরে তোমাকে বলেছি এই মেয়েটিকে ফলো করতে। রবি যদি থেকে থাকে তাহলে তোমাকে সে ধরে ফেলবে, তার বোনকে ফলো করছো তাই। আর সে তোমাকে ধরে ফেললে আমরা বুঝতে পারবো রবি এখনো বেঁচে আছে। কিন্তু এখন সব কিছু বৃথা হয়ে গেল মনে হচ্ছে। তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কি বিষয় স্যার? রবির একজন ভালো বন্ধু আছে। যদিও সে মাফিয়া, এখন আমাদের সূত্র অনুযায়ী সে এখন আমাদের আশেপাশের কোথাও আছে। তার থেকে হয়তো রবির ব্যাপারে ভালো কিছু জানতে পারি। হয়তো এমনও হতে পারে রাশেদ মানে রবির সেই বন্ধু জানে রবি বেঁচে আছে, হয়তো রাশেদের কাছেই আছে। স্যার একজন মাফিয়ার কাছে যাওয়াটা কতটা কি ঠিক হবে? তাকে সবাই মাফিয়া বলে জানলেও সে আসলে মাফিয়াদের মতো কিছু করে না। লোকে কেন জানি শুধু শুধু তাকে ভয় পায়। যদি আমরা রাশেদের কাছে যাই আর সে যদি আমাদের যাওয়া ভালো চোখে দেখতে না দেখে, তো আমাদের মেরেও ফেলতে পারে স্যার। এজন্যই বলছি সে মাফিয়ার মতো নয়। আর এই মেয়েটিকে জানো? কে স্যার? এটা হলো রবির ছোট বোন। এই মেয়ে আমাদের কাছে থাকলে রাশেদ কিংবা রবি কেউ আমাদের গায়ে ফুলের টোকাও দেবে না। যদিও বা এটা করা আমাদের জন্য অন্যায় হচ্ছে, কিন্তু ভালোর জন্য তো এটা করতেই হবে। আমরা রবির পেছনে কেন পড়েছি স্যার? যদি সে বেঁচে থাকে তাহলে আমাদের জন্য বিশাল পাওয়া হবে। আমরা চাচ্ছি তাকে ফিরে পেলে অনেক কিছু পাবো, আর না পেলে তো কিছু করার নেই। আমি নিজেকে মানতে পারছি না যে সে নাই এই কথা, তাই এই ব্যবস্থা নিলাম। ওর বোনকে টোপ হিসাবে ব্যবহার করতে হবে এখন। তাহলে আমরা কবে রাশেদের সাথে দেখা করব? এক্ষুনি। আমার কাছে এত সময় নেই এখানে থাকার। কাল আমার মেয়ের জন্মদিন। রবির এই ছোট্ট বোনের মতো আমারও একটা মেয়ে আছে। ওর জন্মদিনে আমি না থাকলে কিভাবে হয় বলো? আজকেই ফিরতে হবে আমাকে। রবি রাশেদ সবাই তাদের এই কথাগুলো দূর থেকে শুনে বুঝতে পারে রবিকে খোঁজ করা হচ্ছে তার বীরত্বের জন্য। একটা মানুষ কতটা আপন করে নিলে এভাবে কারো লাশ না পাওয়া পর্যন্ত বিশ্বাস করে না, সেটা আমার আপনাদের বোঝানো সম্ভব নয়। পাশ থেকে রাশেদ দুইটা গাড়ি আর লোকজন নিয়ে সেই স্থানে উপস্থিত হলো রবির কথায়। রবি তখনও আড়ালে ছিল। রাশেদ আর তার লোকজনকে দেখে রবার্ট আর হেড তো পুরোই বনে গেল। রবার্ট রাশেদকে চেনে না, আর হেড তো চিন্তায় পড়ে গেল রাশেদ এখানে কেন। রাশেদ গাড়ি থেকে নেমে হেডের দিকে যাচ্ছে দেখে হেড রবার্টকে বলল, এটাই রাশেদ?
হেডের এই কথা শোনা মাত্রই রবার্ট নিজের পিস্তল বের করতে চাইলে হেড না করে, কারণ হেড এটাও জানে রাশেদ এখানে মারামারি করতে আসেনি, বরং কথা বলতে এসেছে। রাশেদ এগিয়ে গিয়ে রবার্ট আর হেডের সামনে দাঁড়িয়ে বলল। মিস্টার হায়দার। হেড নিজের আসল নাম শুনে চমকে গেল। সবাই জানে হেডের নাম জোসেফ, কিন্তু এভাবে নিজের আসল নাম রাশেদের মুখে শুনে অবাক। রাশেদও বলে বসল। নিজের আসল নাম শুনে অবাক হলেন বুঝি? জোসেফ ওরফে হায়দার আমার দেশে আসলেন আর আমাকে জানালেন না? আমি কিন্তু এটা মাইন্ড করলাম। হেড কিছু না বলে চুপ করে আছে। পরক্ষণে রাশেদ বলল। রবির খোঁজে এসেছেন তাই না? হ্যাঁ, কিন্তু আগে থেকে জেনে যাচ্ছেন আপনি কারণ কি? এত বড় একজন মানুষ আমাদের দেশে আসলো, আমার সাথে দেখা করতে চায়, তো আমি কি জানবো না কেন আসছে, কেন দেখা করতে চায়? কিন্তু একটা ভুল আপনি করে ফেলেছেন। এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে কেন টুপি হিসেবে ব্যবহার করলেন? রাশেদ হেপির দিকে আঙ্গুল দেখিয়ে এই কথা বলতেই হেড কিছুটা ভয় পেয়ে গেল। দুজন আরও কিছুটা সময় কথা বলল। একটা পর্যায়ে এসে হেড রাশেদকে বলল। রবি কি আদৌ বেঁচে আছে? হেডের কথা শুনে দূর থেকে রবি জানিয়ে দিল রবি এন্ট্রি নিচ্ছে। রবির কথা শুনে রাশেদ মুচকি হাসছে। হেড এই হাসির কারণ বুঝতে পারছে না। পরক্ষণে হেড দেখতে পেল রবি বাইক নিয়ে আসছে। রবিকে দেখে হেডের চোখ বড় বড় হয়ে গেল। রাশেদ তখনও হেডের সামনে দাঁড়িয়ে হেসে যাচ্ছে। রবি বাইক রেখে হেডের সামনে আসতেই আচমকা রবিকে জড়িয়ে ধরল। রবি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হেড রবিকে বলল। বাবা, তুমি এখনো বেঁচে আছো? আমি এমন কিছু আশা করেছিলাম। সেদিন তোমার বডি না পাওয়ার পরে আমি নিজেকে কোনোভাবে বোঝাতে পারছি না যে তুমি নেই, কিন্তু আজ আমি অনেক হ্যাপি কারণ তুমি বেঁচে আছো। আমি যেন হারানো রাজ্য আবার ফিরে পেলাম। আমার আমার এমন আনন্দ হচ্ছে আমার। হেডের কথার মাঝখানে রবি বলে উঠল। আমাকে নিয়ে এত চিন্তা কেন স্যার আপনার? যেখানে একজন বীর থাকে সেখানে আর কি লাগে? তুমি হলে সেই বীর, আর তোমাকে নিয়ে চিন্তা তো থাকবেই। বলুন স্যার, আমি কিভাবে আপনার কাজে আসতে পারি? আমাকে তো অনেক খুঁজলেন, আমার বোনকেও কিডন্যাপ করিয়েছেন। কি করতে পারি বলুন আপনার জন্য? তুমি চলো আবারও আমার সাথে, আবারও এজেন্সির জন্য কাজ করবে। স্যার, আমি চাইলে তখনই যেতে পারতাম, কিন্তু আমি আমার পরিবারের সাথে থাকার জন্য সেদিন আর নিজেকে আপনাদের সামনে আনি নাই। এখন আপনি আমাকে আবারও আপনাদের সাথে যেতে বলছেন জীবন নিয়ে খেলার জন্য। দেখো বাবা, তুমি না থাকলে বিভিন্ন দেশের মাফিয়ারা ভয়ে থাকে। তুমি নাই এটা জানার পর থেকে মাফিয়াদের তাণ্ডব এখন ক্রমাগত বেড়ে চলেছে। এদের এখন না থামলে ভয়ঙ্কর কিছু করে বসবে। আমি তো যাব না আপনাদের সাথে, তবে একটা কাজ করতে পারেন। আমার নাম এজেন্টদের লিস্টে রেখে আমাকে আমার মতো কাজ করতে দিতে পারেন। আমি আপনার কাজে সাড়া নাও দিতে পারি। বলতে পারেন আমি পূর্ণ স্বাধীন থেকে কাজ করব। আপনি আমাকে বলতে পারবেন না এটা করো ওটা করো, তাহলে আমি ফিরতে পারি। রবির কথা শুনে হেড কিছু সময় চুপ করে ভেবেই বলল। ঠিক আছে, তুমি যেমন চাইবে তেমন হবে। কয়েকদিনের মধ্যে অফিসে গিয়ে দেখা করবে। কিছু প্রাথমিক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে, তারপরে তুমি পূর্ণ স্বাধীন থাকবে। রবির সাথে কথা শেষ করে হেড যখনই চলে যেতে চাইবে তখনই রবি হেডকে দাঁড় করিয়ে বলে। স্যার, নিজের মেয়েকে নিয়ে যাবেন না। আমার মেয়ে? এখানে কেন আমার মেয়ে আসবে? রবি মুচকি হাসি দিল। রাশেদও অবাক। কি বলে লবি এসব? পরক্ষণে রবি রবার্টের দিকে তাকিয়ে বলল। রবার্ট যে মেয়েটিকে আমার বোন মনে করে তুলে এনেছে, সে আমার বোন নয় স্যার, আপনার মেয়ে, যার কালকে জন্মদিন। বাট কি বলছো তুমি এসব? আমার বোনকে কেউ এত সহজে কিডন্যাপ করবে তা কি করে হয় স্যার? আমি যখন জানতে পারি আমাকে খোঁজার জন্য আমার ছোটো বোনকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন আমি প্ল্যান করি আমি এমন কিছু করব যাতে যে আমার পিছনে পড়েছে সে যেন সারা জীবন মনে রাখে, জানতে পারি আপনি সে। আমিও দেরি না করে আপনার ছোটো মেয়েকে কিডন্যাপ করি। আজকে আপনার মেয়ের সাথে যা হলো তা আমার বোন সাথে হতো, আর এটা আমি কখনো হতে দিতে পারি না। তুমি এটা ঠিক করো নাই। আমাকে খুঁজতে আমার ছোট বোনকে ফলো করা কি ঠিক ছিল স্যার? রবির কথা শুনে হেড রেগে মেগে নিজের মেয়েকে গাড়িতে তুলে নিয়ে গেল। রাশেদ চিন্তায় আছে দেখে রবি রাশেদকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, এত চিন্তা কিসের? রাশেদ বলল। কেমনে কি? হেডের মেয়েকে আমার কিছু লোকেরা স্কুলে যাওয়ার পথে কিডন্যাপ করেছে।
আর মেয়েটির মুখটা দেখতে হ্যাপির মতো লাগলেও ব্যাপারটা ভিন্ন। মেকআপ আর্টিস্ট দিয়ে মেয়েটির মুখটা হ্যাপির মতো করিয়েছি। রবির কথা শুনে রাশেদেরও বোকা বনে গেল। এত প্ল্যানের মাঝে যে আরও একটা প্ল্যান করে রাখবে রবি সেটা বুঝতেই পারেনি। অন্য একটি দেশ থেকে হেটের মেয়েকে কিডন্যাপ করে আনাও এত সহজ ছিল না। আপনাদের আরও একটা কথা না বললেই নয়, জেলের রবি কয়েদিগুলোকে মেরে আসার পর আবারও নিজের আসল চেহারা নিয়ে আসছিল সার্জারি করে। তাই হেড রবিকে দেখা মাত্রই চিনতে পেরেছে। আর জেলে থাকতে অন্যরকম চেহারা ছিল বলে পুলিশ রবির বর্তমান চেহারা দেখেও চিনতে পারছে না। হেড নিজের গাড়িতে করে চলে গেল। রাশেদ দাঁড়িয়ে তখনও অবাক দৃষ্টিতে রবির দিকে তাকিয়ে আছে। রবি রাশেদকে বলল, এভাবে না তাকিয়ে চল এখান থেকে। রাশেদের হাতে চারপাশে ইশারায় কিছু বললে রবি আর রাশেদের সব লোকেরা নিজেদের অস্ত্র নিয়ে সবাই রাশেদ আর রবির কাছে আসে। রাশেদ সবাইকে চলে যেতে বলল। সবাই চলে যায়, তবে রবিকে পিছন থেকে ফলো করা গার্ডগুলো থেমে যায়। রবি আর রাশেদ নিজেদের গাড়ি করে বাসায় চলে আসে। রাতে আবারও ল্যাপটপে বসে কাজ করছিল। রবি হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখে অহনার মা ফোন করেছে। রবি মোটেও অবাক হয়নি। অহনার অবস্থা জানানোর জন্য অহনার মা মাঝে মধ্যে রবি আপুকে কল করে। দরকার পড়লে রবিকে কল দিয়ে ডাকে। আর এখনও সেটাই হলো। অহনার নাকি কিছু পরিবর্তন হচ্ছে, শ্বাস নাকি একটু জোরে জোরে নিচ্ছে। তাড়াতাড়ি যেন রবি অহনার বাসায় যায়। রবির বুক ধুকপুক করছে, কি জানি কি হয়, এই ভয় কাজ করছে। রবি তাড়াতাড়ি বাইক নিয়ে অহনার বাসায় যায়। গিয়ে দেখে অহনার পাশে তার মা বসে কান্না করছে। কতদিন হলো অহনার শুয়ে আছে, কারোর সাথে কথা বলছে না। রবি গিয়ে অহনার অবস্থা দেখে অহনার মাকে বলে ডক্টরকে ফোন করেছে কিনা। অহনার মা জানায় ফোন করেছে আর ডক্টর আছে। কথাটা মুখ থেকে শেষ করতে না করতে ডক্টর চলে আসে। অহনাকে দেখে ডক্টর বলে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। অহনাকে নিয়ে রবি আর অহনার মা হসপিটালে যায়। রবি ফোন করে আপুকে অহনার অবস্থা জানায়। রাত হয়ে গেছে অনেক, তাই আপু সকালে আসবে বলে। আর এদিকে হ্যাপিরও এক্সাম, তাই হ্যাপিকে রেখে যাওয়া ঠিক হবে না। ডাক্তার অহনাকে একটা রুমে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। এইদিকে অহনার মা কেঁদে নিজে নাজেহাল অবস্থা করে ফেলেছে। প্রায় 40-50 মিনিট পর ডক্টর বাইরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে অহনা এখন আগে থেকে অনেকটা ভালো আছে। আশা করা যাচ্ছে 4-5 দিনের মধ্যে জ্ঞান ফিরবে। ডক্টর আরও জানায় অহনাকে বাসায় সেবা করার কারণে এমন পরিবর্তন সম্ভব হয়েছে, নয়তো এমন মৃত্যুর মুখ থেকে 0.2% মানুষ ফিরে আসে। রবি ডক্টরকে জানায় এই 5-7 দিন যা লাগে অহনাকে হসপিটালে রাখতে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কিন্তু ডক্টর জানায় হসপিটালে রাখলে সমস্যা হবে, তাই মাঝখানে 4 দিন বাসায় নিয়ে সেবা করে পরে জ্ঞান না ফেরা পর্যন্ত হসপিটালে রাখতে। কি আর করার, ডক্টর যেটা ভালো মনে করে অহনার জন্য সেটাই করতে হচ্ছে। এদিকে হ্যাপির এক্সাম, রেডি হয়ে এক্সাম দিতে স্কুলে গেলেই ঘটা আরেক বিপত্তি। রবি আর রাশেদ দাঁড়িয়ে কথা বলছিল অহনার ব্যাপারে। কথা শেষ করে রবি ফোনটা পকেট থেকে হাতে নিয়ে দেখে হ্যাপি 4টা কল দিয়েছে। রবি কিছুটা বিচলিত হয়ে পড়ে। ছোট্ট বোনটা রবির কলিজা, আর সেই কলিজা এতগুলো কল দিয়েছে, অবশ্য কোনো সমস্যা হয়েছে। রবি তাড়াতাড়ি কল ব্যাক করতে গেলে হ্যাপি আবারও কল করে। রবি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে হ্যাপি ভয়ে ভয়ে কান্না করতে করতেই বলে, ভাইয়া বাঁচাও আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। কি হয়েছে তোর? আর কে মেরে ফেলবে? কি বলছিস এসব? ভাইয়া আমার স্কুলে তুমি তাড়াতাড়ি চলে এসো, ওরা 4জন লোক আমাকে মেরে ফেলবে। ভয় পাস না, স্কুলের পিছনে আসিস তো, আমি এখন আসছি। রবি কলে কথা বলছিল, তা শুনে রাশেদ তাড়াতাড়ি রবির বাইক স্টার্ট করে। রবি তাড়াতাড়ি পিছনে বসে পড়ে। 1 সেকেন্ড দেরি না করে রাশেদ বাইক চালিয়ে হ্যাপির স্কুলের দিকে আসতে শুরু করে। হ্যাপি তখনও রবির সাথে লাইনে ছিল। রাশেদ এত স্পিডে বাইক চালালো যে মাত্র 2 মিনিটে হ্যাপির স্কুলে এসে হাজির। রবি রাশেদকে বলল হ্যাপি পিছনের দিকে আছে, যেন সেখানে যায়। রবিও নিজের মতো করে দৌড়ে পিছনে যেতে লাগলো। হ্যাপিকে করে জিজ্ঞাসা করছে কই সে, কিন্তু এখন আর কোনো রেসপন্স পাচ্ছে না। কল কেটে যেতেই রবি আবারও হ্যাপিকে কল দিলে ফোন বন্ধ পায়। এবার রবির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রবি তাড়াতাড়ি নিজের ফোনে হ্যাপির লোকেশন চেক করে। লোকেশন দেখে যখনই রবি গেটের দিকে তাকায়, দেখে একটা গাড়ি খুব স্পিডে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। রবি বুঝতে পারে ওই গাড়িতে হ্যাপি আছে। রবি দেরি না করে স্কুলের সবার সামনে দৌড়ে গাড়ির দিকে যেতে যেতে গাড়িটি বের হয়ে যায়। রবি গাড়ির নাম্বার রাশেদকে নোট করতে বলে আর তার লোকেদের জানায়
গাড়ির ব্যাপারে। রবি নিজের বাইক নিয়ে হ্যাপিকে কিডন্যাপ করা গাড়ির পিছনে। কিছু সময় পর গাড়ি থেমে যায় একটা পুরনো বাড়ির সামনে। দেখেই বোঝা যাচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এদিকে রাশেদ তার লোকেদের পাঠিয়ে দিয়েছে রবির লোকেশনে। রবি গিয়ে দাঁড়ালে হ্যাপি রবির দিকে আসতে চায়, কিন্তু দুজন লোক হ্যাপির 2 হাত ধরে থাকে। কিছু সময় পর সেখানে একটা গাড়ি নিয়ে আসে বর্তমান এমপি সায়েম সাহেব। রবি শ্যামকে দেখে রেগে মেগে তার দিকে যেতে থাকে। রবি গিয়ে সোজা এমপির কলার ধরে। এমপি রবিকে ধাক্কা দিয়ে বলে, তোর বোন আমার লোকদের হাতে, এখন আমি যা বলবো তুই তাই করবি, নয়তো তোর বোনের মৃত্যুর জন্য তুই দায়ী। রবি আবার হ্যাপির দিকে তাকিয়ে থমকে যায়। হ্যাপির দিক থেকে চোখ নামিয়ে হ্যাপির দিকে তাকায়। হ্যাপির চোখ থেকে পানি পড়ছে। যেখানে হ্যাপিকে কখনো রবি মন খারাপ করতে দেয়নি, আর সেখানে হ্যাপির চোখে পানি। রবির কলিজা ফেটে যাচ্ছে। সায়েম রবির দিকে কয়েক পা হেঁটে রবিকে বলল, তুই সে না যে জেলের ভেতরে আমার লোকগুলোকে মেরে ফেলেছিস? কি মনে করছিস আমি কিছু জানবো না? রাজনীতি করি আমি, রাজনীতির মারফ্যাস আমি ভালো করে বুঝি। তুই আমার লোকদের মেরে ফেলেছিস, আর আজ তোকে মরতে হবে। বলে রবিকে একটা খুশি দিতে চারপাশ অনেকগুলো গাড়ি আর অনেকগুলো লোক অস্ত্র সজ্জ নিয়ে চলে আসে। চারপাশটা ঘিরে ধরে। রবির নাক দিয়ে রক্ত পড়ছে। গাড়ি থেকে রাশেদকে নামতে দেখে সায়েম তো ভয় পেয়ে গেছে। সায়েম কিছু বলার আগে রাশেদ হ্যাপির দিকে আঙ্গুল দেখিয়ে বলে ওই মেয়েটাকে ছেড়ে দিতে। রাশেদের কথা শেষ হতে না হতে সায়েম ইশারা করলে তার লোকেরা হ্যাপিকে ছেড়ে দেয়। হ্যাপি দৌড়ে এসে কাঁদতে কাঁদতে রবিকে জড়িয়ে ধরে। রবি হ্যাপিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এত বেশি ভয় পেয়েছে হ্যাপি কিছু সময় পর পর জোরে জোরে কান্না করছে। রবি হ্যাপিকে নিয়ে রাশেদের গাড়িতে উঠে বসে। হ্যাপিকে জিজ্ঞাসা করে কি হয়েছে স্কুলে, আমাকে সব বল। হ্যাপি তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। রাশেদের গাড়ি থেকে পানির বোতল নিয়ে হ্যাপিকে পানি দেয়, আর কপাল কেটে যাওয়া অংশে হাত দিয়ে বাতাস করে যাতে কষ্ট কম হয়। পানি খাওয়া শেষে হ্যাপি বলে, আমি স্কুলে গেলে দেখি 4 জন লোক আমার ছবি হাতে নিয়ে আমাকে খুঁজছে। লোকগুলোকে আমি কখনো দেখি নাই। আমি ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যেতে চাইলে ওদের একজন আমাকে দেখে ফেলে। তারপর তারা পিস্তল বের করে আমার পিছু নেয়। আমি দৌড়ে স্কুলের পিছনে গাছের দিকে লুকিয়ে তোমাকে কল দিলে তুমি কল ধরো না। পরে কয়েকবার দিলে কল ধরো, তখন কথা বলার সময় ওরা আমাকে ধরে ফেলে। তোমরা পিছনের দিকে গেলে লোকগুলো আমার মুখ চেপে ধরে আমাকে তাদের গাড়িতে তোলে। ওদের গাড়িতে ধাক্কা খেয়ে কপাল ফেটে যায়। তারপর তুমি গাড়ির পিছু নিতে নিতে এখানে চলে আসো। হ্যাপি কথাগুলো বলে থেমে গেল। রবি হ্যাপিকে গাড়িতে বসতে বলে সে গাড়ি থেকে বের হলো। রাগে মাথা পুরো হিট হয়ে গেছে রবির। গাড়ি থেকে নেমে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে নিজের কোমর থেকে পিস্তল বের করতে করতে সায়েমের দিকে যেতে থাকে। পিস্তল বের করে সায়েমের মাথায় ধরতেই রবির পকেটে থাকা ফোন বেজে ওঠে। এক আকাশ বিরক্তি নিয়ে রবি ফোনটা বের করে দেখে। পিস্তল বের করে সায়েমের মাথায় ধরতে রবির পকেটের ফোনটা বেজে ওঠে। এক আকাশ বিরক্তি নিয়ে রবি ফোনটা বের করে দেখে হ্যাপির স্কুলের প্রধান শিক্ষক কল দিয়েছে। রবি কলটা ধরতে ওপাশ থেকে স্যার বলল, তোমার বোন নাকি স্কুলে আসছিল, কিন্তু এখন হল রুমে কোথাও তোমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে ওর এক্সাম আছে, কিন্তু এক্সাম হলে না পেয়ে তোমাকে কল দিলাম। আপনার স্কুলে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে স্যার, যা আপনি বুঝতেও পারেননি। আমি হ্যাপিকে নিয়ে কিছু সময় পরে আসছি, তখন ওর এক্সাম নিয়ে রাখলাম। প্রধান শিক্ষক আর কিছু বলার আগে রবি কল কেটে দিল। সায়েম এখনো শোকে হয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে কি হচ্ছে তা বুঝতে পারলেও কিছু বলতে কিংবা করতে পারছে না। রবি সায়েমকে ঠিক নাক বরাবর একটা বসিয়ে দিতেই নাক থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। সায়েম নাকে হাত দিয়ে বসে পড়লো। রাশেদ রবির দিকে আসলে রবি কিছু বলার আগেই সায়েম রবির পা ধরে বলল, ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে। রবি সায়েমকে এবার জোরে একটা লাথি দিয়ে রাশেদকে বলল, রাশেদ, এই কুত্তাটাকে সারা বাকি সবাইকে মেরে দে, আর একে বন্দি করে রাখ। আমার অনেক হিসাব বাকি ওর সাথে। রবির কথা শুনে সায়েম চোখ বড় বড় করে ফেললো। সায়েমের বাকি লোকেরা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো। রবি একটা শব্দ উচ্চারণ করতে লোকেরা সায়েমের সব লোকে উড়িয়ে দিল। সায়েম এইসব দেখে অজ্ঞান হয়ে গেল।
এদিকে গুলির আওয়াজে হ্যাপি গাড়ির দরজা খুলে বাইরে এসে দেখে তাকে যে লোকগুলো ধরে নিয়েছিল সবাই মাটিতে পড়ে আছে। রবি রাশেদকে বলে ময়লাগুলো পরিষ্কার করতে আর সায়েমকে বেঁধে রাখে। রাতে রবি আসছে। রবি হ্যাপির দিকে হাঁটতে শুরু করলো। রাশেদের লোকেরা সায়েমের লোকদের লাশগুলো গাড়িতে তোলে আর সায়েমকেও একটা গাড়িতে তুলে নিয়ে যায়। রবি হ্যাপিকে নিয়ে নিজের বাইকে করে স্কুলে চলে আসে। সোজা প্রধান শিক্ষকের রুমে যেতেই ছাদ দাঁড়িয়ে যায়। ছাড় কিছুটা ভয় পেয়ে গেছে। প্রথমে তো রবির চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে, আর তার উপর একটু আগে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পেল হ্যাপিকে কিডন্যাপ করা হয়েছে। এটাও দেখলো রাশেদের মতো মাফিয়া রবির কথা মতো চলছে, তার মানে রবি আরো বড় কিছু। রবি স্যারকে বলল, স্যার, একটু সমস্যা হয়ে গিয়েছিল, আপনি হ্যাপির এক্সাম এখন নিতে পারেন। না না থাক, ও এমনিতে পড়াশোনায় ভালো, ওর এক্সাম দিতে হবে না। যে সব খেয়েছে মেয়েটি, কিছুদিন বিশ্রাম থাক, পরে সব ঠিক হয়ে গেলে তখন দেখা যাবে। ওকে কোনো এক্সাম দিতে হবে না, সবার এক্সাম শেষ হলে তবে ওকে স্কুলে পাঠিও। যাও এখন বাসায় যাও। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আমি ওদিকের দিকটা দেখে নি। রবি আর কোনো কথা না বলে হ্যাপিকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। স্কুলে যাওয়ার আগে হ্যাপিকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। বাসায় এসে কলিং বেলে চাপতে আপু দরজা খুলে দিলে হ্যাপির মাথায় ব্যান্ডেজ দেখে আপু জিজ্ঞাসা করে, কি হয়েছে মাথায়? রবি কিছু না বলে মাথা ভর্তি রাগ নিয়ে নিজের রুমে চলে যায়। হ্যাপি গিয়ে সোফায় বসে পড়ে। আপু এক গ্লাস পানি নিয়ে হ্যাপির হাতে দিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন হ্যাপি যা যা হয়েছিল সব এক এক করে বলে। কিছু সময় পর রবি নিজের রুম থেকে বের হয়ে হ্যাপির পাশে গিয়ে বসে। হ্যাপি এখনও সোফায় বসে আছে। রবি গিয়ে বসতেই আপু এক কাপ কফি নিয়ে রবির হাতে দিয়ে বলল, লোকগুলোর সাথে এমনটা না করলেও পারতি। কোন লোকের সাথে কি করছি আবার? যাদের মেরে ফেলতে বলেছিস তারাও কারো হয়ে কাজ করে, এমনটা না হলেও পারত। আজ এমনটা না হলে কাল আবারও আমার পরিবারের কারো না কারোর সাথে এমন কিছু হওয়ার আশঙ্কা ছিল, তাই আগাছা গোড়া থেকে উপড়ে ফেলছি। রবির কথায় আর কোনো জবাব দেয় না আপু। ধীরে ধীরে রাত ঘনিয়ে আসতে রবি চলে যায় সাইমের কাছে। সাইমের অবস্থা দেখে বুঝতে পারছে পলাপান সাইমকে অনেক মেরেছে। রবিকে সাইমের কাছে যেতে দেখে পলাপান কিছু রবির কাছে আসলো। রবি বলল কিছু জিনিস আনতে। লবণ, মরিচ, ব্লেড এইসবের কথা শুনে সাইম বুঝতে পারছে তার সাথে কি হতে চলছে। হাত পা চেয়ারের সাথে বাঁধা। সাইমকে জিজ্ঞাসা করলো শেষ কোনো ইচ্ছা আছে নাকি, কিন্তু সাইম সবার মতো বরাবর মাপ চাইলো, কিন্তু এটা তো রবির ডিকশনারিতে খুব কম ইউজ হয়। রবি বলল, আমার বেশ কিছু প্রশ্ন আছে, জানি সব উত্তর তোর কাছে আছে। যদি প্রশ্নের উত্তর দিস তাহলে কষ্ট না দিয়ে মেরে দিব, আর যদি আমার প্রশ্নের উত্তর না দিস তো আমার প্রথম প্রশ্ন, সেদিন অহনাকে কেন তোর লোকেরা গুলি করেছে? আমি জানি এসব বললেও তুই আমাকে মেরে ফেলবি, তাই কখনো বলবো না এসব আমি। তুই বলবি না, তোর বাপ বলবে। রবি কথা বলতে বলতে সাইমের পায়ের পাতা একটা শুট করলো। সাথে সাথে সাইম লাফ দিয়ে গিয়ে পড়ে গেল চেয়ারের কাছে। রবি ইশারা করতে দুজন লোক সাইমকে আবারও তুলে রবির সামনে ধরে বসালো। আবার জিজ্ঞাসা করলো, কেন সেদিন তোর লোকেরা অহনাকে শ্যুট করেছে? বলবো না, তোর যা করার কর। এমনিতেই যখন মারা যাব তোকে এত তথ্য দিয়ে কেন মরতে যাব? মেরে ফেল আমাকে। সাইমের খাটতারামি দেখে আবার রবি তার এক লোককে বলল গরম পানি আনতে। এদিকে রবি প্লেট নিয়ে সাইমের পায়ের পাতার নিচের অংশ কাটতে শুরু করলো। সাইম চিৎকার করছে, কিন্তু মুখে কাপড় গুঁজে দেওয়ায় চিৎকার তার মুখের ভেতর থেকে বাহির হচ্ছে না। এবার গুঁড়ো মরিচ সাইমের পায়ের কাটা অংশে লাগিয়ে দেওয়ার কয়েক সেকেন্ড পর সে অজ্ঞান হয়ে যায়। এতটুকু টর্চার নিতে পারছে না ভাই নাকি মুখ খুলবে না বলে রবি একটা সজোরে লাথি দিয়ে উল্টো পড়ে যায় সাইম। লোকটা আবারও সোজা করিয়ে বসে জ্ঞান ফেরায় সাইমের। এবার রবি নিজ থেকে কিছু বলার আগে সাইম বলতে শুরু করে, ভাই আমি সব বলছি, তাও আমাকে আর কষ্ট দিস না। রবি এবার পয়সাশিক হাসি দিয়ে বলল, আগে বললে এত কষ্ট পেতে হতো না। বল এখন, কেন অহনাকে গুলি করেছিস? ও আমাদের জন্য কাজ করে। আমাদের একটা 7 জনের দল আছে, তার মধ্যে অহনা একজন। আমরা একজন আরেকজনের সাথে কাজ করি। সেদিন আমাদের কোনো প্ল্যান ছিল না অহনাকে মারার। আমাদের লোক তো অন্য কাউকে মারতে গিয়েছিল, কিন্তু অহনা কেন জানি তাকে বাঁচাতে গিয়ে নিজে গুলির সামনে গেল। কি, অহনাকে আমাকে মারার প্ল্যান করেছিল তোদের সাথে?
জানি না সেটা কেন করলো। সেদিনও তোকে মেরে দিতে সুযোগও করে দিল, কিন্তু পরে কি হলো যে ও নিজে গুলির মুখে চলে আসলো। আর তুই না থাকলে আমার কষ্ট হতো না। রবি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অহনা তাকে মারতে লোকের সাথে প্ল্যান করেছে। রবি সাইমের কথাগুলো আর সহ্য করতে না পেরে সাইমকে সেখানে শেষ করে দিল। দুদিন চলে গেল রবি বাসা থেকে বের হয় না। আপু বিষয়টি বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই বুঝতে পারছে না। রাত প্রায় 9টা। রবি বসে বসে ভাবছে অহনার কথা। আপু 2 কাপ কফি হাতে নিয়ে রুমে এলো। রবি আপুকে দেখো আনমনা হয়ে বসে আছে। আপু বলল, এত কি ভাবছিস? তেমন কিছু না, দেখি কফি দাও। কথাটা বলে রবি আপুর কাছ থেকে কফিটা নিয়ে খেতে শুরু করলো। পরক্ষণে আপু বলল, অহনার মা কল দিয়েছিল, বলল কাল অহনাকে হসপিটালে নিতে হবে। নিতে হলে নিবে, এখানে তোমাকে জানানোর কি আছে? রবির এই কথায় আপুর মোটেও ভালো লাগেনি। আপু এবার বুঝতে পারলো রবি অহনার কোনো ব্যাপার নিয়ে চিন্তিত। আপু আবার বলল, তুই যাবি না অহনাকে হসপিটালে নেওয়ার সময়? দেখি সময় পেলে যাব। আচ্ছা বল তো, অহনা কি এমন করেছে যার জন্য তুই হঠাৎ ওর সাথে দেখা করা অফ করেছিস? ও একটা কালনাগিনী। ওই দিন ও সায়েম সহ আরও অনেকের সাথে হাত মিলিয়ে আমাকে মারার প্ল্যান করেছিল। যেদিন আমি তাকে প্রপোজ করতে যাই সেদিন আমাদের চারপাশে ছিল ওর লোক। সময় বুঝে আমাকে তারা গুলি করেছিল, কিন্তু পরে অহনা কি হলো জানি না, সে নিজে আমাকে বাঁচাতে গেল। এর মানে তো একটাই, প্রথমেও বুঝতে পারেনি যে তোকে ভালোবাসে, পরে যখন বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে, তাই নিজেকে উৎসর্গ করে তোকে বাঁচাতে এসেছিল, তোকে বাঁচাতে। শোনো, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর তুমি ভালো করে জানো আমি বিশ্বাসঘাতকের সাথে কি করি। ও সুস্থ হলে তো আমি ওকে মেরে দিব। পাগলামি করিস না তো। এভাবে আপুর সাথে রবির বেশ কিছু কথা হলো। আপুর মূল কথা অহনা বুঝতে না পেরে এমনটা করেছে। এভাবে আপুর সাথে রবির বেশ কিছু কথা হলো। আপুর মূল কথা অহনা বুঝতে না পেরে এমনটা করেছে। নিজের ভুল বুঝতে পেরে তো রবিকে বাঁচাতে চেষ্টা করে নিজে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আপুর এইসব কথা রবি খুব একটা পাত্তা দেয় না। আপু বুঝতে পারে এখন রবিকে যতই বোঝা কাজ হবে না। আপু নিজের রুমে চলে গেল। রবি সকালে ঘুম থেকে উঠেই দেখে সিক্রেট এজেন্টের হেড 2টা মেল করেছে। একটাতে বলা হলো বাংলাদেশে একটা মাফিয়া টিম তৈরি হয়েছে যা দেশের মধ্যে গুম খুন করে যাচ্ছে। এদের সবাইকে যেন রবি শেষ করে দেয়। আর দ্বিতীয় মেল তাদের ছবির ঠিকানায় সব ছিল। রবি দেখে সেখানে সাইমের ছবিও আছে। হঠাৎ মনে হলো এটা মনে হয় সাইমের টিম যে দলের কথা সে বলেছে। রবি দ্রুত কম্পিউটার নিয়ে বসে পড়ল তাদের ব্যাপারে জানার জন্য। কিছু সময় খোঁজ করে জানতে পারে এটা সাইমের বলা সেই দল, কিন্তু এখানে অহনার ছবি নাই কেন? রবি বুঝতে পারে হেড এখানেও কিছু একটা করেছে। সাইমের কথা মতো অহনার ছবি থাকা উচিত। কিছু সময় কম্পিউটারের কাজ শেষ করে রবি নাস্তা করে বের হলো। আপু তাড়াতাড়ি নাস্তা দেয় আর আপু রেডি হয়ে রবিকে বলে রেডি হতে। রবি জিজ্ঞাসা করে কোথায় যাবে। আপু জানে অহনাকে হসপিটালে নেওয়া হয়েছে তাই সেখানে যাচ্ছে। রবি বলে সে যাবে না, কিন্তু আপু বলে তার সাথে যেতেই হবে। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো। রবি না চাইতেও কেমন যেন অদ্ভুত টানে রবি অহনার সামনে চলে যায়। সে আগের মতো শুয়ে আছে। মেয়েটি ফর্সা চেহারায় কালো দাগ পড়ে গেছে। এই কয়েকদিনে একেবারে শুকিয়ে গেছে। রবির একটা মায়া কাজ করছিল। করবে নাই বা কেন, ভালোবাসে মানুষ বলে কথা। বেশি কিছু সময় তাকিয়ে থাকার কারণে রবি খেয়াল করে তার চোখের কোণে পানি জমে গেছে। রবি তাড়াতাড়ি চোখের পানি মুছে নিয়ে বাইরে চলে আসে। সময় যায় 1 ঘন্টা 2 ঘন্টা, অহনের কোনো পরিবর্তন হয় না। এভাবে প্রায় 7 ঘন্টা যাওয়ার পর নার্স ডাক্তারকে চিৎকার করে ডাকতে শুরু করে। ডক্টরের সাথে রবিও গিয়ে দেখে অহনা চোখ খুলে ওপরের দিকে তাকিয়ে আছে। ডক্টর ভালো করে চেক করে দেখে তেমন আর কোনো সমস্যা নেই। ডক্টর ঔষধ লিখে রবির হাতে দিয়ে বলল ঔষধগুলো ঠিক মতো খাওয়াতে। অহনার শরীর বেশ দুর্বল, তাই ঔষধগুলো যাতে কোনোভাবে মিস না হয় আর খাবারটা যেন ঠিক মতো হয়। ডক্টর এক কথা বলে যাতে অহনার কোনো সমস্যা না হয়। সব শেষে সবাই অহনার রুম থেকে বেরিয়ে গেল। আপু রবিকে বলে অহনার সাথে কথা বলতে। রবি নিজে ভেবে পায় না কি বলবে সে। তার তো কথা বলতে গেলে কথা আটকে যাবে। আপু চলে গেলে অহনা তাকিয়ে আছে রবির দিকে। রবি সোজা গিয়ে অহনার বেডের এক পাশে বসে পড়ে। রবি ইচ্ছা করছিল সোজা কেন এমন করলো তার সাথে জিজ্ঞাসা করতে, কিন্তু কেন জানি সেটা বলা ঠিক হবে না ভেবে আর জিজ্ঞাসা করা হলো না। অহনা রবির দিকে তাকিয়ে কখন যেন কাঁদতে শুরু করছে। রবি তাড়াতাড়ি অহনার চোখের জল মুছে দিয়ে বলল, কি হলো?
তুমি কাঁদছো কেন? আমি তোমার সাথে অন্যায় করেছি, প্লিজ মাফ করে দিও। বাদ দাও, ওসব কান্না থামাও। বলো, কেমন লাগছে এখন? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তোমার এখন কেমন লাগছে বললে না তো? বিয়ে করবে আমাকে? রবি বুঝতে পেরেছে এই মেয়েটি নিজের অবস্থা বলবে না। রবি এবার অহনাকে বলল, এখন তুমি অসুস্থ এখনো, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা বিয়ের ব্যাপারে কথা বলবো। আমি জানতে চেয়েছি আমাকে তুমি বিয়ে করবে কি না। কথার মাঝখানে ডক্টর রুমে চলে আসে। অহনা চিৎকার করে আওয়াজ শুনতে পেয়ে ডক্টর বলে, এ কি ব্যাপার? উত্তেজিত হলে তো সমস্যা হবে রুগীর। খেয়াল রাখতে হবে রুগী যাতে কোনোভাবেই উত্তেজিত না হয়। ডক্টর অহনাকে একটা স্যালাইন লাগিয়ে দিয়ে চলে যায়। অহনা আবার জিজ্ঞাসা করে রবিকে। বিয়ে করবে আমায়? রবি এবার কোনো উপায় না পেয়ে বলে দেয়, আগে সুস্থ হও, তারপর বিয়ে করবো তোমাকে। এখন একটু শান্ত থাকো। আমাকে মাফ করে দিও প্লিজ। আমি তোমাকে সেদিন মেরে ফেলার জন্য মাঠে আসতে বলেছিলাম, কিন্তু আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখে আর তোমার ক্ষতি চাইতে পারিনি। তুমি একটু চুপ করো, আমি সব জানি। তুমি কার সাথে কাজ করো না করো সব জানি আমি। সব জানার পরও তুমি আমাকে বিয়ে করবে? প্রথম কথা হলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি একটু ভুল করেছো, না হয় সব ভুলে গিয়ে তোমাকে নিজের করে নিব। তবে এটাও তোমার মনে রাখতে হবে, আমি কোনো বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করিনি। কথায় আছে, শত্রু যতই দুর্বল হোক, সে পিঁপড়া সমতুল্য শক্তিহীন, তবুও নিজের আপন কোনো মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে পিঁপড়া সমতুল্য শত্রুর কাছে হার নিশ্চিত। তাই কখনো বিশ্বাসঘাতক বন্ধু কিংবা পিঁপড়া সমতুল্য শত্রু কাউকে ক্ষমা করতে নেই। আর তোমাকে আমি প্রথম ও শেষবারের মতো ক্ষমা করে নিজের বুকে টেনে নিচ্ছি কেবল, তোমাকে ভালোবাসি বলে। পরে আর কখনো ভুল করিও না। রবি কথাগুলো বলে সোজা বের হয়ে আসে। অহনাকে আরও কয়েকদিন হসপিটালে রেখে বাসায় নিয়ে যায়। অহনাকে বাসায় নিয়ে যাওয়ার পর শুরু হয় রবির মিশন। অহনার থেকে নেওয়া তথ্য নিয়ে একদিন একজন করে শেষ করে দেয় রবি। সাথে সিক্রেট এজেন্ট হয়েও কাজ করে। হেডের দেওয়া কাজও একসাথে হয়ে যাচ্ছে। প্রায় 1 মাস কেটে গেছে। হেডের দেওয়া মিশন আর অহনার থেকে নেওয়া তথ্য দিয়ে দেশের ভেতরে যাদের মেরে ফেলা দরকার উচিত ছিল সবাইকে মেরে দিল। অবশেষে অহনা আর রবির বিয়ে ঠিক হয়ে যায়। রবি রাশেদকে জানায় যেন বিয়েতে কোনো সমস্যা না হয়। এমনও হতে পারে কেউ বদলা নিতে বিয়েতে ঝামেলা করতে পারে। রাশেদ রবিকে জানায় এই ব্যাপারটা সে নিজেই দেখবে, লোকেরা তো আছেই। বিয়েতে সবাই বেশ খুশি। রবি তার সিক্রেট এজেন্ট হেডকে দাওয়াত দিয়েছিল, কিন্তু তিনি জানায় তার মেয়ের বিয়ে, তাই সে আসতে পারবে না। খেয়াল করেন, এদিকে অহনা বিয়ের শাড়িতে বসে আছে। হ্যাপি, আপু, রাশেদ, রবি, অহনা সবাই বেশ খুশি। কত আয়োজনে বিয়ে হচ্ছে, অপেক্ষা যেন শেষই হচ্ছে না অহনার। রবিকে কল দিলে একবার রবি ছোট্ট করে মিষ্টি রাগ দেখি বলল, এত তোর সইছে না কেন? আসছি তো। তোমার জামাই অন্য কোনো মেয়েকে নিয়ে চলে যাবে না, তোমার কাছেই আসতেছি, একটু অপেক্ষা করো। মিষ্টি রাগ দেখিয়ে রবি খল খেটে দিল। অহনা দেখে গেটের বাহিরে বরের গাড়ি চলে আসছে। অবশেষে অহনের অপেক্ষা শেষ হলো। ঠোঁটে এতক্ষণ যে মলিনতা ঘিরে ধরেছিল তা নিমিষেই মিষ্টি হাসিতে রূপ নিল। রবি গিয়ে একটা বড়সড় ধাক্কা খেলো। এখানে হেড কেন? রবি বুঝতে পারে না। অহনার বাসায় সিক্রেট এজেন্ট হেড হায়দার কি করেছে? আবার কোনো মিশনে নাই তো? রবি রাশেদকে বলে হেডের সাথে কথা বলতে। রাশেদ গিয়ে হেডের সাথে কথা বলতে গেলে হেড রাশেদকে দেখে হাসে আর বলে যায়, আমি আসছি ওর কাছে। একটু পর রবির কাছে এসে হেড বলে, সে কি রবি, অবাক হচ্ছ আমাকে দেখে? একটু তো অবাক হচ্ছি স্যার, আপনি এইখানে কেন? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? আপনার বাসা মানে? এটা আমার বাসা, আর অহনা হলো আমার মেয়ে। কি? আপনার মেয়ে? তাহলে সেদিন যাকে কিডন্যাপ করেছিলাম সে কে ছিল? ওটাও আমার মেয়ে। আপনার কয়টা মেয়ে? আমি ঠিক বুঝতে পারছি না। শোনো, অহনার মা আমার প্রথম স্ত্রী, আর অহনা আমার বড় মেয়ে। আর তোমরা যাকে কিডন্যাপ করেছো সে আমার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। কি? অহনার মা এখনো আছে? তারপর আপনি? অহনার মায়ের সম্মতিতে আমি দ্বিতীয় বিয়ে করেছি। রবি তো একেবারে শকড হয়ে গেল। অহনার বাবা
ঠিক জানতো না রবি আর অহনার ব্যাপারে, কিন্তু রবিকে কিছু জানায়নি। রবির মতো কেউ হাতছাড়া হোক তা মনে হয় না কেউ চাইবে, তাই হয়তো হেড জানার পরেও চুপচাপ ছিল। অবশেষে বিয়েটা হয়ে গেল, অহনাকে বাসায় আনা হলো। রবি, রাশেদ, মাহমুদ, রাহি সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছে। এদিকে অহনা বাসার ঘরে বসে হ্যাপির সাথে গল্প করছে। অহনা হ্যাপির থেকে জেনে নিচ্ছে রবির পছন্দ অপছন্দের ব্যাপারগুলো। এদিকে ছাদে বসে অস্থির আড্ডায় গিয়ে পানি ঢেলে দিল আপু, না মানে রবিকে গিয়ে বকাবকি শুরু করলো। রবি দেখে তখন একটা বেঁচে গেছে। আড্ডার এই সময়টা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সে বুঝতেই পারলো না। অবশেষে আপুর বকুনি খেয়ে বাসার ঘরে গেল, বাকিরা সবাই রুমে চলে গেল। রবি রুমে ঢুকতেই অহনা রবির পা ধরে সালাম করতে চাইলে রবি অহনার হাত ধরে টেনে নিজের বুকে ঠাঁই দেয়। বাকি কি হলো জানি না, বিয়ে তো এখনই করি নেই, তাই এরপরে কি হয় জানি না। যারা বিয়ে করছো অবশ্যই জানাবে এরপরে কি হয়। আজ এইটুকুই, বাই, সমাপ্ত।